দেখো, তোমাদের গত দুটো পর্বে ভেনচিত্রে বলেছি ভেনচিত্র কিভাবে করা যাবে, বুলীয় ভাষ্য কী, নিরপেক্ষ বচনের ক্ষেত্রে কোনটা অস্তিত্বমূলক শ্রেণী, কোনটা অস্তিত্বমূলক শ্রেণী নয়, কোন বচনগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য আছে, পুরোটা নিয়ে আজকের ভিডিওটা আরেকটু ক্ল্যারিফাই করে বলবার চেষ্টা করছি। আজকের পর্বটাই বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের ক্ষেত্রে শেষ পর্ব। আমরা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল শ্রেণী হয়েছে আমরা তখনই সেগুলোকে নিয়ে গেছি একটা ভেনচিত্রতে, অর্থাৎ পক্ষীরাজ ঘোড়া নেই, মৎস্যকন্যা নেই, তখন কিন্তু একটা সার্কেলে আমরা আঁকব। এখন যখন আমরা দুটোতে গেছি, অর্থাৎ নিরপেক্ষ বচনে গেছি, তখন আমরা দুটো শ্রেণী দিয়ে এঁকেছি, অর্থাৎ এসপি দুটো শ্রেণী ধরেছি, দুটো বৃত্ত করেছি, তারপর আমরা দুটো শ্রেণী দিয়ে এঁকেছি। এখন এই দুটো শ্রেণীর ক্ষেত্রে আমি আগের পর্বে বলেছিলাম দুটো শ্রেণী দিয়ে যখনই আঁকবে তখন ভেনচিত্রে কিন্তু চারটে কক্ষ পাওয়া যায়। এই যে চারটে কক্ষ পাওয়া যায়, এই চারটে কক্ষকে এক একটাকে উপশ্রেণী বলা হয়। ধরো তুমি চারটে কক্ষর মধ্যে এসপি বৃত্ত দিয়ে আঁকছো, তখন কী কী শ্রেণী পাবো? এস পি বার, এসপি, এস বার পি, এস বার পি বার। এই যে চারটে কক্ষ পেলাম, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বলা হয় এক একটা উপশ্রেণী। তাহলে এটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে উপশ্রেণী কাকে বলে বা উপশ্রেণী কোনগুলো। যদি তোমাকে একটা কক্ষ দিয়ে দেয় সেটা উপশ্রেণী কিনা, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। যদি এসপি বার দেয় এটা কিন্তু শ্রেণী নয়, উপশ্রেণী। নেক্সট একটা পয়েন্টে আসছি, আমরা যে দুটো বৃত্ত ওভারল্যাপিং করে আঁকছি এস আর পি, এর মাঝখানে একটা কমন অংশ পড়ছে। একদিকে তো রয়েছে এস আছে পি নেই, একদিকে আছে এস নেই পি আছে, কিন্তু মাঝখানে যে পর্বটা রয়েছে সেটা এসও আছে পিও আছে। দুটো বৃত্তকে আমরা যখন ওভারল্যাপিং করে আঁকি, তাহলে এই যে এসও আছে পিও আছে, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় শ্রেণী গুণফল। তাহলে শ্রেণী গুণফল কোনটা? যখন দুটো শ্রেণী এমন একটা স্থানে রয়েছে যেখানে দুটো শ্রেণী রয়েছে, সেই অংশটা হচ্ছে শ্রেণী গুণফল। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, বুলীয় ভাষ্যের ক্ষেত্রে এসপি অঞ্চলটা কিন্তু হবে শ্রেণী গুণফলের অঞ্চল। নেক্সট হচ্ছে তোমরা ইউনিভার্স বা বিশ্ব, সার্বজনীন বিশ্ব, সেই অংশটা কোনটা? দেখো, আমি কত ভিডিওতে বলেছি প্রত্যেকটাই কিন্তু সার্বজনীন বিশ্বকে আমরা কি করছি, বক্স আকারে নিয়ে যাচ্ছি এবং বক্সের মধ্যে ইউ কথাটা লিখছি। এই যে ইউ কথাটা লিখছ সেটাই কিন্তু সার্বজনীন বিশ্বকে ডিনোট করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। তাহলে বোঝা গেল সার্বজনীন বিশ্ব কোনটা। আগের দিন বলেছি সাবেকি বা গতানুগতিক বিরোধিতার তিনটে বিরোধিতা কিন্তু স্বীকার করে না বুলীয় ভাষ্য অনুযায়ী। কেন করে না সেটাও বলেছি। শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করা হয়। আর কি কি স্বীকার করে না? আমরা 11-এ আবর্তন বিবর্তন সমবিবর্তন পড়েছি। দেখো, আবর্তনের ক্ষেত্রে এ বচন থেকে আবর্তন করলে কি আসে? আই বচন আসে। আমরা বুলীয় ভাষা অনুযায়ী জানি এ বচনের অস্তিত্ব নেই, ইকুয়াল টু 0। আই বচনের কিন্তু অস্তিত্ব আছে, নট ইকুয়াল টু 0। এখন দেখো, যেটা শূন্য তার থেকে কি কিছু আসতে পারে? পারে না। কিন্তু ইকুয়াল টু 0 থেকে নট ইকুয়াল টু 0-তে কি পৌঁছানো যায়? যায় না। তাহলে গতানুগতিক মতে এ বচনের আবর্তন আমরা করে এসেছি, কিন্তু বুলীয় ভাষ্য অনুযায়ী কিন্তু এ বচনের আবর্তন যথার্থ নয়।
এই যে যথার্থ নয়, এই বচনের আবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান। এখানে কি দোষ ঘটে? একে বলা হয় অস্তিত্বমূলক দোষ। আবার বলছি, যদি কোনো যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলো যদি দেখা যায় যে শূন্য, অস্তিত্বটা ইকুয়াল টু 0 আসছে, মানে তোমার আশ্রয় বাক্যগুলো রয়েছে এ বা ই বচনে, তার থেকে সিদ্ধান্ত নামিয়েছ আই বা ও বচনে, সেখানে কিন্তু যে দোষ ঘটবে, যেটা 11-এ পড়নি বুলীয় ভাষ্য অনুযায়ী, সেখানে দোষ ঘটবে হচ্ছে অস্তিত্বমূলক দোষ। কারণ শূন্য থেকে কোনো কিছুতে পৌঁছানো যায় না। যেমন ন্যায় অনুমানের ক্ষেত্রে আমরা একটা বৈধ ফিগারের কথা, বৈধ মূর্তির কথা বলতে পারি, ব্রাহ্মাণ্টিপ। ব্রাহ্মাণ্টিপ বানান কি? BRAMANTIP। লক্ষ্য করো, আশ্রয় বাক্য দুটো কিন্তু এ বচন, সিদ্ধান্ত কি? এ নয়, আই, অর্থাৎ আই, এটা কিন্তু সিদ্ধান্ত ব্রাহ্মাণ্টিপের ক্ষেত্রে। তাহলে দুটো আশ্রয় বাক্য এ বচন, সিদ্ধান্ত আই বচন, অবশ্যই এখানে কোন দোষ ঘটবে? অবশ্যই কিন্তু ঘটবে অস্তিত্বমূলক দোষ। কারণ দুটো আশ্রয় বাক্য অস্তিত্বহীন, দুটোই এ, এবং সিদ্ধান্ত নামিয়েছি কি? আই। এভাবে দেখা যায় ডারাপটি, DARAPTI, এটাও কিন্তু গতানুগতিক মতে বৈধ মূর্তি, কিন্তু বুলীয় ভাষ্য অনুযায়ী এটাও কিন্তু অস্তিত্বমূলক দোষ ঘটেছে। ই বচনের যদি সমবিবর্তন করো, বিবর্তনের সমবিবর্তন কি? মূল বচনটাকে বিবর্তনের আবর্তনের বিবর্তন, তাহলে এই মূল বচনের সমবিবর্তিত রূপ পাওয়া যায়। এখন ধরো ই বচন, তার বিবর্তন করলে কি হবে? এ। তার আবর্তন করলে কি হবে? এ থেকে আই। তার বিবর্তন করলে আই থেকে ও। তোমার মূল বচন কি ছিল? ই বচন কিন্তু ইকুয়াল টু 0 সামান্য বচন হওয়ায়। সমবিবর্তিত রূপটা কি এলো? ও বচন। ও বচনের কিন্তু অস্তিত্ব আছে বুলীয় ভাষ্য অনুযায়ী। সুতরাং ই বচনেরও যে দোষ, সেটাও হচ্ছে অস্তিত্বমূলক দোষ। তাহলে গতানুগতিক মতে এরকম অনেক অনুমানই যেগুলো বৈধ, সেগুলো কিন্তু বুলীয় ভাষ্য অনুসারে অস্তিত্বমূলক দোষ ঘটবে। অস্তিত্বমূলক দোষ নিয়ে আবার বলছি, যে আশ্রয় বাক্যগুলো তুমি অনস্তিত্ব সূচক, কিন্তু সিদ্ধান্তে গিয়ে দেখা যাচ্ছে একটা অস্তিত্বমূলক বচন পেয়েছ, তাকে বলা হবে অস্তিত্বমূলক দোষ। তোমাদের কাকে বলে দিয়ে উদাহরণ আসতে পারে, আমি উদাহরণ অনেকগুলো বলে দিলাম। এ বচনের আবর্তন, ই বচনের সমবিবর্তন, ন্যায় অনুমান থেকেও দুটো বলে দিলাম। এরকম আরও কিছু উদাহরণ আছে, সেগুলো নিজেরা করলেই বুঝতে পারবে। নেক্সট আসছে, এখানে প্রশ্নে কিন্তু দেয় শূন্য শ্রেণী কাকে বলে। এমটি ক্লাস, শূন্য শ্রেণী কাকে বলে? কাকে বলবো? যে শ্রেণীর অন্তর্ভুক্ত একজনও সদস্য নেই, তাকে বলা হবে শূন্য শ্রেণী। যেমন মৎস্যকন্যা নেই, উদাহরণ দিয়ে দেবে। লজিকের কোশ্চেনে কিন্তু উদাহরণ দিয়ে লিখবে। মৎস্যকন্যা নেই, কী হবে? মৎস্যকন্যার ক্লাসটা সমান সমান যদি এস ধরো, এস ইকুয়াল টু 0, মৎস্যকন্যার মধ্যে কেউই বিলং করে না। তাহলে শূন্য শ্রেণী হচ্ছে যার অন্তর্ভুক্ত কোনো একজন সদস্য অস্তিত্ব নেই, তাকে বলা হবে শূন্যগর্ভ শ্রেণী। উল্টো দিক থেকে অস্তিত্বযুক্ত শ্রেণী কাকে বলবো? না, যে শ্রেণীর অন্তর্ভুক্ত অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব আছে, তাকে বলা হবে অস্তিত্বমূলক শ্রেণী। বই আছে, মানুষ আছে। দেখো, আমরা শ্রেণী গুণফল কথাটা তো শুনলাম, শ্রেণী গুণফলের আর একটা নামও কিন্তু আছে, সেটাও জেনে নেওয়া ভালো। শ্রেণী গুণফলের আর একটা নাম হচ্ছে শ্রেণী প্রতিচ্ছেদ।
অর্থাৎ যাকেই শ্রেণী গুণফল বলবো তাকেই শ্রেণী প্রতিচ্ছেদ, অন্য বাংলা বইতে হয়তো বাংলা ভার্সান আলাদা থাকতে পারে, তাকেই শ্রেণী প্রতিচ্ছেদও বলা হয়। বা তোমাকে যদি চাওয়া হয় ক্ষুদ্রতর শ্রেণী, সবই একই। অর্থাৎ দুটো শ্রেণীর মধ্যে যে সাধারণ অংশটা থাকবে, সাধারণ শ্রেণীটা থাকবে, এসপি দুটো শ্রেণী। অবশ্যই মাথায় রাখবে যখনই আমাকে শ্রেণী গুণফল, শ্রেণী প্রতিচ্ছেদ এই প্রশ্নগুলো করছে, তার মানে কিন্তু আমাকে একটা শ্রেণী দিয়ে চাইছে না, দুটো শ্রেণী দিয়ে চাইছে। এবং তার মধ্যে যেটা সাধারণ অংশ, সেই সাধারণ অংশটাই হচ্ছে ক্ষুদ্রতর শ্রেণী, এবং সেই শ্রেণীটাকেই বলা হয় ক্ষুদ্রতর শ্রেণী, শ্রেণী গুণফল, শ্রেণী প্রতিচ্ছেদ। বাংলা বইগুলোতে যে যে ভাষায় আছে এবং যেরকম প্রশ্নে বাংলা থাকবে সেইটাই সেই ভাষাতেই লিখবে। নেক্সট একটা কথায় আসি, অশূন্য শ্রেণী। আমি বলেছিলাম অস্তিত্ববাচক শ্রেণী, এর আরেকটা নামও কিন্তু আছে, সেটা হচ্ছে অশূন্য শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী যেমন হয়, অস্তিত্বমূলক শ্রেণীকে কিন্তু অশূন্য শ্রেণীও বলা হয়। একই আনসার লিখবে, অর্থাৎ যে শ্রেণীতে অন্ততপক্ষে একজন সদস্য আছে। শ্রেণী দিয়ে যখন প্রশ্ন করবে উত্তর কিন্তু শ্রেণী দিয়ে লেখা শুরু করবে। যে শ্রেণীতে অন্ততপক্ষে একজন সদস্য আছে তাকে অশূন্য শ্রেণী বলা হয়। আর নেক্সট অস্তিত্বমূলক দোষ, খুব ভালো করেই বলে দিয়েছি, খুব খেয়াল রাখবে। আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। ও যখন আমাকে বচন দিয়ে প্রশ্ন করবে তখন আমি বচন দিয়ে শুরু করব। যে বচনগুলোর দ্বারা অন্ততপক্ষে একজনের অস্তিত্বকে বোঝায়। দেখো, অশূন্য শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণী আর অস্তিত্বমূলক বচন বিষয়গুলো কিন্তু আমি একই লিখছি পেছন দিকে। শুধু শ্রেণী দিয়ে প্রশ্ন করলে আমি যে শ্রেণী দিয়ে শুরু করছি এটা মাথায় রাখো, যে শ্রেণীতে অন্ততপক্ষে একজন থাকে তখন হচ্ছে অশূন্য শ্রেণী বা অস্তিত্বমূলক শ্রেণী। আর যে বচন দিয়ে যদি প্রশ্ন করি অস্তিত্বমূলক তাৎপর্য, এটা হচ্ছে বচনভিত্তিক প্রশ্ন, তখন লিখব যে বচনে অন্ততপক্ষে একজন সদস্য আছে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলতে হবে বা অস্তিত্বমূলক বচন বলা হয়। তাহলে আমাকে কি দিয়ে প্রশ্ন করছে ওখানে কিন্তু উত্তরের অনেকটা অংশ নিহিত আছে। আমি কি দিয়ে শুরু করব, অস্তিত্বহীন দিয়ে শ্রেণীর উপর শুরু করব না বচনের উপর শুরু করব, এটা খেয়াল রাখবে। তাহলেই দেখবে প্রশ্নের মধ্যে অনেকটা উত্তর থাকে। শূন্য শ্রেণী, শ্রেণী দিয়ে শুরু করব এবং শূন্য বলছে মানে অস্তিত্ব নেই, এভাবে লেখা শেষ হবে। আবার তোমাকে যদি বচন দিয়ে প্রশ্ন করে তাহলে আমি শূন্য বচন বলছে মানে অস্তিত্বমূলক বচন না অনস্তিত্বমূলক বচন চাইছে। অনস্তিত্ব মানে যার কোনো মেম্বার নেই, সদস্য নেই। নেক্সট কোশ্চেন, তাহলে আমাকে বচন দিয়ে স্টার্ট করতে হবে লেখা। বাকি কথা কিন্তু একই হবে, যে বচনের দ্বারা কোনো একজনেরও অস্তিত্বকে বোঝায় না তাকে বলা হবে অস্তিত্বহীন বচন বা অনস্তিত্বমূলক বচন। প্রশ্ন ভালো করে পড়ে অস্তিত্ব আর অনস্তিত্ব, শূন্য অশূন্য বিষয়গুলো একই। কোনটা দিয়ে প্রশ্ন করছে, শ্রেণী দিয়ে না বচন দিয়ে, সেটা দিয়ে শুরু করবে উত্তর লেখা। তাহলে অনেক ইজি হয়ে যাবে, কম খাটনিতে বিষয়টা মনে থাকবে। আর একটা জিনিস মনে রাখবে সব সময়, যে আমি যদি অনস্তিত্ব বোঝাই তাহলে কিন্তু =0 দিতে হবে বুলীয় ভাষ্যে, আমি বারবার বলছি। আর যদি অস্তিত্ব বোঝাই তাহলে =0 বসবে। দেখো, তাহলে এই জায়গাটাও যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমার বুলীয় ভাষ্যটাও অনেক বেশি ইজি হয়ে যাবে, শ্রেণীর ক্ষেত্রেও বচনের ক্ষেত্রেও ভুল হবে না। বচন হচ্ছে অনস্তিত্বমূলক বচন, তাহলে সেক্ষেত্রে =0 অবশ্যই বসাবে। এসপি লেখার পর এসপি বার =0 বসবে, এসপি =0 বসবে। আর যদি অস্তিত্বমূলক বচন, আমার হাতে দুটো আই আর ও =0 বসবে। তাহলে দেখবে ভুল হবে না। আবার যদি আমি শ্রেণীতে চলে যাই, সেক্ষেত্রে যদি শূন্য শ্রেণী বোঝায় তাহলে S =0 বসবে।
আর যদি আমি অশূন্য শ্রেণী বোঝাই তাহলে এস নট ইকুয়াল টু 0 বসবে। আরেকটি প্রশ্ন নিয়ে অনেক সময় জটিলতা হয়। ধরো তোমাদের বচনটাই দিয়েছে সকল অনাগরিক হয় দেশপ্রেমিক। এটাকে আমি কাঠামোতে যখন নিয়ে যাব তাহলে সকল অএস হয় পি, তাই হবে তো অনাগরিক আছে যখন অএস। আচ্ছা, ধরবে কি তোমরা অনেক সময় ভুল করো, অনাগরিক সমান সমান এস লেখো, তা কিন্তু হবে না। মূল পদটা যেটা নাগরিক সেটাকে ধরবো এস, তাহলে অনাগরিক হলে অএস হবে, হয় পি। এইবার কি হবে বুলীয় ভাষ্য। আমি জানি এ বচনের বিধেয়তে বার পড়ে, এটা আমরা আগে পড়েছি। তাহলে এস পি বার এইটুকু তো জানাই আছে, এস পি বার ইকুয়াল টু 0। কিন্তু আমার বচনের মধ্যে অনাগরিক আছে মানে অএস আছে, অএস মানে কিন্তু এসের ওপরও বার পড়বে। তাহলে কি দাঁড়ালো, এ বচন মানে পি এর ওপরও বার পড়লো, আবার এস থাকার জন্য এসের ওপরও বার পড়লো। দুটো মিলিয়ে তাহলে কি দাঁড়ালো, এস বার পি বার ইকুয়াল টু 0। অনেক বইতে দেখবে এস পি পুরোটাকে টেনে মাথার উপর একটা বার দিয়ে দিয়েছে, এস পি মাথার উপর পুরো বারটাকে একবারে টানা ইকুয়াল টু 0, এভাবেও লেখা যায়। বা এস বার পি বার ইন্ডিভিজুয়ালি টেনে ইকুয়াল টু 0, সেটাও লেখা যায়। এবার দাগাবো কীভাবে, যেমনভাবে এ বচন করছিলে সেভাবে আগে সার্কেল কেটে নাও, বিশ্বটাকে কেটে নাও, অর্থাৎ বক্স করে নাও ইউনিভার্সাল স্পেসটাকে। এইবার দেখো এস বার পি বার কোন অংশটা হয়, যেখানে বৃত্তটা নেই, বক্সের মধ্যে যেখানে বৃত্তটা নেই, অর্থাৎ এসও নেই পি বৃত্তও নেই, বৃত্তের বাইরের অংশটা ইকুয়াল টু 0 বলেছে, তাহলে বৃত্তের বাইরের অংশটাই শেড হবে এস বার পি বার, অর্থাৎ বর্গক্ষেত্রে যেখানে বৃত্ত নেই, বৃত্তের বাইরে বর্গক্ষেত্রের ফাঁকা জায়গাটায় পুরোটা ইকুয়াল টু শেড হবে। একইভাবে আমার যদি কখনো আসে এস বার পি বার নট ইকুয়াল টু 0, তাহলে হবে বৃত্তের বাইরের যে কোনো স্থানে ক্রস হবে। ঠিক আছে, এস বার পি বার কক্ষটা বৃত্তের বাইরে, বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু বৃত্তের বাইরে যে ফাঁকা অঞ্চলটা থাকবে সেখানে আমার নট ইকুয়াল টু থাকলে ক্রস দেব। ঠিক আছে, এই প্রসঙ্গে বলি, এই যে বার কথাটা বলছিলাম, এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, পরিপূরক শ্রেণী কাকে বলে। তোমরা কিন্তু 11-এ পরিপূরক শ্রেণী বিরুদ্ধ শ্রেণী পড়েছো বিবর্তনে, তাও একবার বলে দিই। পরিপূরক শ্রেণী হচ্ছে মূল শ্রেণী বাদ দিয়ে যা কিছু বোঝাবে সেইটাই হচ্ছে, তোমাকে যে শ্রেণীটা লিখতে দিয়েছে সেটা বাদ দিয়ে যা শ্রেণী বোঝাচ্ছে সবটাই মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। ধরা যাক সাদা, তার বিপরীত শ্রেণী কিন্তু কালো। পরিপূরক শ্রেণী কি, সবসময় লিখবে অ হাইফেন সাদা, মানে সাদা রং বাদ দিয়ে বাদ বাকি সবুজ কালো নীল লাল যাবতীয় রং পড়তে পারে। পরিপূরক শ্রেণীর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে মূল যে শ্রেণীটা তুমি লিখলে, যার পরিপূরক শ্রেণী, এই দুটোকে যদি যোগ করো তখন কিন্তু মূল শ্রেণী অর্থাৎ রঙের শ্রেণীতে ফিরে যাওয়া যায়, যেটা বিপরীত শ্রেণীতে কিন্তু হয় না। তুমি সাদা আর কালো মিশালে কি রঙের শ্রেণীতে পৌঁছাবে না। তাহলে পরিপূরক শ্রেণী হচ্ছে যা লেখা থাকবে, আমাকে যে শ্রেণীটা দিয়েছে সেটা বাদ দিয়ে যাবতীয় শ্রেণীকেই কিন্তু বোঝাবে। মানুষ, এর পরিপূরক শ্রেণী কী হবে, অ হাইফেন দিয়ে মানুষ। এবার এই যে অ হাইফেন দিয়ে মানুষ, এখানে এটাকে কিভাবে আমরা লিখব বুলীয় ভাষ্যে, তখন হয়ে যাবে, আমি যদি মানুষটাকে এস ধরি, এস বার, এসের মাথার উপরে, আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছি এসের মাথার উপরে বার বসে যাবে। ঠিক আছে, তাহলে পরিপূরক শ্রেণী কাকে বলে, এই প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে। এবার এই 3টে ভিডিওই বুলীয় ভাষ্যে পরপর দেওয়া থাকলো, যার যা কিছু প্রশ্ন এতে আটকাবে অবশ্যই করবে, ইউটিউব চ্যানেলেই করে দেবে, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।